সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আমাদের আজকের দেশের কথা দেখার জন্য। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। শুভ বাংলা নববর্ষ। আসসালামু আলাইকুম। আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন সম্মানিত অতিথি হিসাবে প্রফেসর ফরহাদ হোসেন, যিনি একাধারে বিশিষ্ট শিক্ষাবিদ এবং আন্তর্জাতিক বিশ্লেষক হিসেবে সম্মানিত। আমাদের কাছে, আমাদের দেশেও এবং একই সাথে উনি দেশের বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ওনার লেকচার দিয়ে থাকেন, বিভিন্ন বিষয়ে ওনার বিশ্লেষণ দিয়ে থাকেন। সম্মানিত অতিথি, আপনাকে স্বাগত জানাই আমাদের সাথে আজকে কথা বলবার জন্য। জি, প্রফেসর ফরহাদ হোসেন, আমি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ জাফর ভাই, আপনার চ্যানেলটি অত্যন্ত চমৎকার এবং আপনার যে উপস্থাপনা অনবদ্য। আমি খুব সম্মানিত বোধ করছি যে আপনি আজকে আমাকে একা একটা সলো প্রোগ্রামে ডেকেছেন কথা বলার জন্য। এটা আমার জন্য, আমি মনে করি, বিরল সম্মান। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা। আপনাকে স্যার বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ, এবং অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান এই কথাটি বলবার জন্য। স্যার, আমি যেই জায়গায় আসতে চাচ্ছি সেটি হচ্ছে যে স্যার, আমি যে প্রশ্নটি নিয়ে আপনার কাছে শুরুতেই আসতে যাচ্ছি, আপনি জানেন, দেখেছেন ইতিমধ্যে একটি সংবাদ প্রকাশিত হয়েছে যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক এবং যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এন্ড্রু হেরাপ দুজন বাংলাদেশ সফরে আসছেন। এবং এটি হচ্ছে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে মোটামুটি সর্বোচ্চ পর্যায়ের এই প্রথম একটি সফর, যারা বাংলাদেশে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করবার জন্য, একই সাথে বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছেন তাদের সাথে আলোচনা করবার জন্য। আমি স্যার যে জায়গায় প্রশ্নটি করতে যাচ্ছি সেটি হচ্ছে, আপনি জানেন স্যার, সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন ধরনের অস্থিরতার মধ্য দিয়ে সরকারের প্রশাসন বলি বা সরকারের কার্যক্রম বলি, অস্থিরতার মধ্য দিয়ে তাদেরকে দায়িত্ব পালন করতে হয়েছে। বেশ কষ্টসাধ্য একটি পরিস্থিতি তাদেরকে সামাল দিতে হয়েছে। সেই জায়গা থেকে অনেক ধরনের সমালোচনাও হয়েছে যে সরকার টিকবে কিনা, বা এই সরকার হয়তো বা ততটা বেশি কার্যকরী হবে না, ইত্যাদি নানান ধরনের কথা বাজারে প্রচলিত ছিল। অনেক বুদ্ধিজীবী বা অনেক মহলেই এগুলো নিয়ে কথা হচ্ছিল, বিভিন্ন সংবাদ প্রকাশিত হচ্ছিল। এখন স্যার, যে বিষয়টি সেটি হচ্ছে সরকার তো একটি স্থিতিশীল অবস্থার দিকে মোটামুটি চলে এসেছে। এই যে যুক্তরাষ্ট্রে যে উচ্চ পর্যায়ের এই যে সফরটি যারা আসছেন প্রতিনিধি দল সরকারের সাথে, তো আপনার কাছে স্যার কি মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই যে পররাষ্ট্র বিষয়ক ইস্যুগুলোতে সরকার কি ক্রমান্বয়ে উন্নতির দিকে নিয়ে যেতে পারছে বাংলাদেশের সম্পর্ক বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সাথে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী একটি দেশের সাথে? ধন্যবাদ জাফর ভাই, আপনি চমৎকার করে প্রশ্নটা করলেন, অত্যন্ত ছড়িয়ে দিয়ে প্রশ্নটা করেছেন, ভালো করেছেন। আসলে হয়েছে কি, আমরা বিগত 15-16 বছর যাবৎ একটা বিশেষ প্রশাসনে ছিলাম এবং সেই থেকে আমাদের একটা পরিবর্তন এলো। বলতে পারেন পরিবর্তনটা এসছে 5 আগস্ট থেকে। 5 আগস্টের পর থেকে 5 আগস্টের পর থেকে অবশ্যই একটি নতুন সরকার এসছে। 3 বা 4 দিন পরে আজকে যিনি সরকারের প্রধান, তিনি প্রফেসর ডক্টর ইউনূস। আপনারা জানেন যে এই মানুষটিকে আসলে সারা বিশ্ব চেনে। আসলে প্রথম ওনার পরিচয় সারা বিশ্বে আস্তে আস্তে হয়েছে, যার জন্য পরিচয়টা, সেটা হলো মাইক্রো ক্রেডিট ফিনান্সিয়াল প্রোগ্রাম। অর্থাৎ দরিদ্র মানুষের কাছে কিভাবে ক্ষুদ্র ঋণ পৌঁছে দেওয়া যায়, যার মাধ্যমে দারিদ্র বিমোচনের কর্মসূচি নেওয়া যায়। তো এটা অবশ্য উনি যেহেতু ইকোনমিক্স এর স্টুডেন্ট ছিলেন এবং অর্থনীতিতে তিনি অধ্যাপনাও করেছেন পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে,
এবং উনি বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন এবং তিনি তার এই মাইক্রো ক্রেডিট প্রজেক্টটি পরীক্ষামূলকভাবে চালু করে থিওরিটিক্যালি প্রথম সারা বিশ্বে এটার একটা প্রজেকশন দেন। এবং আপনারা জানেন যে বিশেষ করে পশ্চিমা বিশ্ব তারা গবেষণাধর্মী দেশ, এই দেশগুলো উন্নত দেশগুলো তারা প্রফেসর ডক্টর ইউনূসের যে অর্থনীতির নীতি বা ওনার যে ইকোনমিক পলিসি ফর দ্য পুয়ার পিপল টু রিমুভ দ্য পভার্টি, এটার উপরে তারা রিসার্চ করে দেখেছে যে এটা ইফেক্টিভ হতে পারে। যার ফলে আপনার খোদ আমেরিকার মতো দেশ এবং ক্ষুদ্র একটি আমেরিকার স্টেট আছে, আমেরিকার তো 50টা স্টেট, এর মধ্যে ক্ষুদ্র একটি স্টেট হলো আরাকানসাস, যেখান থেকে বিল ক্লিন্টন যেটা গভর্নর ছিলেন, খুব ছোট, এবং পরে তিনি সেখান থেকেই প্রেসিডেন্ট হলেন এবং প্রথম বোস মানে সিনিয়র বোসকে নির্বাচনে হারিয়েছিলেন। তো যাই হোক, যেহেতু খোদ আমেরিকার একটি রাজ্য এটা প্রথম গ্রহণ করলো প্রফেসর ডক্টর ইউনূসের মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম, সেই থেকে আস্তে আস্তে ওনার পরিচিতি ব্যাপক আকারে হয়, মানে শুরু হয়, মানে বহির্বিশ্বে তার পরিচিতি শুরু হয় এবং সেটা এখন আপনার মহিরুহ হয়ে প্রলিফিক ওয়েতে ছড়িয়ে পড়েছে। এবং আপনি তো জানেনই পরে তিনি নোবেল লরিয়েট হলেন এবং বহু অভিজ্ঞ, মানে অত্যন্ত দীর্ঘ অভিজ্ঞতার একজন মানুষ, যার ফলে এটা উনি এই মাইক্রো ক্রেডিট পরিচালনা করতে গিয়ে উনি এককভাবে যে আন্তরাষ্ট্রীয় সম্পর্ক ওনার মনের অজান্তেই তৈরি করেছেন, সেটাই তার আজকের আসল শক্তি, যার জন্য সারা বিশ্ব তাকে আমি যেটা মনে করি বিশ্বাস করে। এখানে হিয়ার লাইজ দ্য স্ট্রেংথ অফ ডক্টর ইউনূস। সারা পৃথিবী তাকে বিশ্বাস করে এবং যেখানে জানও নেই ওনাকে উপযুক্ত রাষ্ট্র ক্ষমতা আসার পরে উনি যখন প্রথম ওনার রাষ্ট্রীয় সফর হলো চীন, উনি কিন্তু ভারতে যেতে চাইলেন প্রথম, আপনারা জানেন এটা। He knocked New Delhi so that he could have a first state visit in India. কারণ তিনি আসলে অত্যন্ত, আমি মনে করি যে ওনার যে আন্তরাষ্ট্রীয় সম্পর্কে ধারণা অত্যন্ত স্বচ্ছ, তাই সেই ধারণা থেকেই আমার যেটা মনে হলো যে তিনি ভারতকেই প্রথম বেছে নিলেন, এই জন্যে অনেকগুলো কারণে। ভারত আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী রাষ্ট্র এবং ভারতের সাথে প্রায় 4000 কিলোমিটারের বর্ডার রয়েছে, এটা পৃথিবীর ওয়ান অফ দ্য লংগেস্ট বর্ডার। তারপরে ভারতের সাথে আমাদের অনেক দেনা পাওনা আছে, যেমন ধরেন 54টা নদী আছে যেগুলোর সাথে ওয়াটার শেয়ারিং এর ব্যাপার থাকে, 54টা নদী। তারপরে আমাদের সাথে বর্ডার, একটা ট্র্যাঙ্কুয়েল বর্ডার থাকা দরকার। আমরা জানি যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সীমান্ত রয়েছে, সেই সীমান্তের ব্যবস্থাপনা ভালো নয় এবং এটা দুঃখজনক ভাবেই বাংলাদেশের মানুষকে দেখতে হয় যে ফ্রিকুয়েন্টলি বর্ডার কিলিং হয় এবং সেটা কিন্তু বিজিবি থেকে হয় না, যেটা হয় বিএসএফ থেকে, বর্ডার সিকিউরিটি ফোর্সেস অফ ইন্ডিয়া। ভারতের সীমান্ত রক্ষীদের দ্বারা আপনার বাংলাদেশের মানুষ সীমান্তে যারা বসবাস করে, যারা হয়তো অনেক সময় বর্ডার প্রিন্সিপাল এগুলো ভালোভাবে জানে না, একটু একটু এদিক সেদিক যায়, বর্ডার ক্রস করে ফেলে, এবং এটার জন্য যে এমন কোনো অপরাধ নয় যার জন্য সে গুলি খেয়ে মরতে পারে, কিন্তু সেটা আমরা দেখছি ওভার দ্য ইয়ার্স। এই ধরনের সীমান্তে এরকম হত্যা কোথাও হয় না। আপনি যদি লক্ষ্য করেন যে ভারতের সাথে তো, ভারতের উত্তর পশ্চিমে ভারতের সঙ্গে সীমান্ত রয়েছে পাকিস্তানের, আপনি দেখেন পাকিস্তান এবং ভারত সীমান্তে একটা কিলিংও হয় না। ভারতের সাথে আপনি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এলএসি রয়েছে আপনার চায়নার কত 2100 কিলোমিটার। আপনি চিন্তা করেন 2100 কিলোমিটার এলএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এবং সেইখানে কি এরকম হত্যা হয়? সেখানে কি ভারতের সীমান্ত রক্ষীরা চাইনিজ সাধারণ নাগরিক বা চাইনিজ সৈন্যরা যারা ওইখানে আপনার করে
আপনার প্রহরায়রত আছে সীমান্ত রক্ষী হিসেবে, চীনের কোন সৈন্যকে ভারতের কোন আপনার সীমান্ত রক্ষী গুলি করে না। তাহলে বাংলাদেশের সীমান্তে কেন গুলি করা হয়? ভারত এই ব্যাপারে, ভারতের আমি বিভিন্ন লোকজনকে এই বিষয়ে প্রশ্ন করেছি, যারা সীমান্তের উপরে কাজ করে, তারা যে উত্তরটা দেয় সেটা আমার মনোভূত না। তারা বলেন যে চায়না এবং ভারত সীমান্তে লোক সংখ্যা কম, সাধারণ মানুষের চলাচল কম চায়না এবং ভারত সীমান্তে, তাই সেইখানে সাধারণ মানুষের কিলিংটা হয় না। আমি কিন্তু এটা মানি না। তাই যদি হয় তাহলে পাকিস্তানের যে ওয়াগা বর্ডার বিটুইন ইন্ডিয়া এন্ড পাঞ্জাব, ওয়েস্ট পাঞ্জাব ও পাকিস্তান, সেখানে তো আপনার সীমান্তে লোক বসবাস করে। আপনার ভারত সীমান্তেও লোক আছে অনেক, ওয়াগা বর্ডারে, পাঞ্জাবের ওয়াগা বর্ডার, এবং সেখানে ওয়াগা বর্ডার থেকে 30 থেকে 35 কিলোমিটার হলো লাহোর। তো সেখানে ওয়াগা বর্ডারের যে সীমান্তের গ্রামগুলো আছে, উভয় দিক থেকে, ভারতের দিক থেকেও লোক বাস করে সেখানে অনেক, এবং পাকিস্তানের দিক থেকেও লোক বাস করে ওই পারে। সেখানে তো আমরা ওয়াগা বর্ডারে কোনো কিলিং দেখি না। তাইলে এখন প্রশ্ন স্বাভাবিকভাবেই তো এসে যায় যে কেন ভারত বাংলাদেশ সীমান্তে এরকম হত্যা হয় এবং বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের সীমান্ত রক্ষী বা ভারতের সীমান্ত রক্ষীদের গুলিতে নিহত হচ্ছে। তাইলে এটা বলতে হবে হেজিমোনিয়াল সেন্টিমেন্ট। এই হেজিমোনিয়াল সেন্টিমেন্ট কোত্থেকে? ভারতের হেজিমোনিয়াল সেন্টিমেন্ট। কোন দেশের প্রতি? বাংলাদেশের প্রতি। বাংলাদেশ আয়তনে একটি ক্ষুদ্র রাষ্ট্র এবং শক্তিতে অনেক কম ভারতের চেয়ে, তাই না? এটা তুলনাই চলে না। এই জিনিসটা ভারতের মাথায় কাজ করে। এই যে এটাকে বলে হেজিমোনিয়াল টোন, অর্থাৎ আপনি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপরে আপনি আপনার প্রভাব বিস্তার করবেন, শক্তি প্রয়োগ করবেন। যে জিনিসটা করলে আপনি যদি আপনার প্রতিবেশী রাষ্ট্র যদি ছোট হয়, আপনার চেয়ে শক্তিতে দুর্বল হয়, তাহলে আপনি যদি তাকে মানে অধিকারে রাখা, তাকে চাপিয়ে রাখা বা হেজিমনি শো করে, তাইলে ক্ষুদ্র প্রতিবেশী রাষ্ট্র আপনাকে শ্রদ্ধার চোখে দেখবে না, ভালোবাসবে না। তো ঘটনাটি তাই ঘটেছে, শুধু বাংলাদেশের জন্য নয়। আপনার নেপালের বর্ডার বলে, নেপালের সাথে বলেন, ভুটানের সাথে বলেন, শ্রীলঙ্কা এবং মালদ্বীপের সঙ্গে সম্পর্ক ভালো না। এখন বাংলাদেশের সঙ্গেও আমি বলবো না সম্পর্ক, চেষ্টা হচ্ছে। এখন শুনছি যে উভয় দেশ থেকেই চেষ্টা হচ্ছে যে সম্পর্ক জোরদার করার। ভারতও আমার মনে হয় বুঝতে পেরেছে যে আয়তনে বাংলাদেশ হয়তো ভারতের 28 অংশের এক অংশ, 28 অংশের এক অংশ, কিন্তু জনসংখ্যা তো 18 থেকে 19 কোটি। তা আপনি ডেমোগ্রাফিকে কিভাবে অস্বীকার করবেন? মানে জনসংখ্যারও তো একটা শক্তি আছে, তাই নয় কি? বাংলাদেশ ভূমি থেকে ক্ষুদ্র হতে পারে, কিন্তু জনসংখ্যায় কিন্তু একটা, জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশ কিন্তু একটা বিবেচনায় আসায় রাষ্ট্র। মানে ইউরোপে বা আপনার অন্যান্য পৃথিবীর অন্যান্য গোলার্ধে বাংলাদেশের চেয়ে আয়তন অনেক বড় রাষ্ট্র আসছে, কিন্তু জনসংখ্যায় দেখবেন বাংলাদেশের চেয়ে কম। কিন্তু জনসংখ্যার দিক বিবেচনা যদি করেন, তাহলে বাংলাদেশকে অবশ্যই আপনার বিবেচনায় আনতে হবে। তো ভারতও আস্তে আস্তে ভাবছে যে বাংলাদেশের সঙ্গেও যদি আমরা টানাপোড়েনের সম্পর্ক বজায় রাখি, তাহলে প্রতিবেশী কোনো রাষ্ট্রই তো আমাদের সাথে আর রইল না। এই পিকচারটা পৃথিবীর মানুষ ভালো করে দেখবে না। আর আপনি, এই হলো এই অবস্থা ভারত বাংলাদেশের বিষয়টা আমি একটা আলোচনা করলাম। আর যেটা বললেন যে ডক্টর ইউনূসের এই আমলে আমেরিকা থেকে বিভিন্ন উচ্চ পর্যায়ের কূটনীতিকরা আসছেন, এবং যারা অর্থনীতি এবং কূটনীতির উপরে যাদের থরো পড়াশোনা আছে এবং গ্রাউন্ড লেভেলে পর্যন্ত যাদের অভিজ্ঞতা খুব স্পষ্ট, এই লেভেল, এই পর্যায়ের মানুষজন খোদ আমেরিকা থেকে আসছে। আপনি জানেন, আমরা এটা জানি, প্রফেসর ডক্টর ইউনূসের কিন্তু আমেরিকান কংগ্রেসে অনেক ফ্রেন্ডস আছে, অনেক বন্ধুরা আছে, এবং আপনারা জানেন যে আমেরিকান কংগ্রেস এবং সেনেট খুবই শক্তিশালী, এবং সেনেট এবং কংগ্রেসে ডক্টর ইউনূসের প্রচুর বন্ধু বান্ধব আছে এবং তারা খুব ক্রেডিবল ফ্রেন্ডস। তো উনি কোনো একটা চিঠি পাঠালে তাদের কাছে, অথবা উনি যদি ফোনও করেন, তারা রেসপন্স করেন। এবং আমার মনে হয় যে প্রফেসর ডক্টর ইউনূসের যে প্রশাসন এখন চলছে, এই প্রশাসন যদিও বা এটা একটা ইলেক্টেড গভর্নমেন্ট না, এটা একটা গভর্নমেন্ট বেসড অন কনসেনসাস, অর্থাৎ মতৈক্যের ভিত্তিতে এই সরকার এসছে। এটা অন্তর্বর্তীকালীন সরকার, ইংরেজিতে বলে ইন্টেরিয়াম গভর্নমেন্ট। তো এই সরকারটা যে মোটামুটি একটা বাংলাদেশকে বিভিন্ন ভাবে অ্যাড্রেস করে, বিভিন্ন বিষয়গুলোকে
প্রপারলি অ্যাড্রেস করে একটা জায়গায় নিয়ে যাচ্ছে, আমেরিকানদের চোখে পড়ছে। তাই পৃথিবীর শক্তিধর রাষ্ট্র আমেরিকা থেকে গুরুত্বপূর্ণ লোকজন এখন বাংলাদেশে আসছে, এবং তারা অর্থনীতি বাংলাদেশ এবং ভারত আমেরিকার সাথে যে অর্থনৈতিক যে সম্পর্কটা, সেই সম্পর্কটাকে আরো কিভাবে গতিশীল করা যায় এই বিষয়টা নিয়েই বোধহয় আমার মনে হয় তারা কথা বলবে। সেই জন্যই তারা আসছেন বা আহ, কাজ করবে ডক্টর ইউনূসের সঙ্গে কাজ করতে। আমি যেটা বলবো আগ্রহী, এবং চায়না ভিজিটও উনি সফল হয়েছেন, এটাও কিন্তু আমেরিকা দেখেছে যে অনেকেই চায়না যাওয়ার আগে, যদিও ভারত যেতে উনি আগে চেয়েছিলেন, কিন্তু আমি যেটা মনে করি দিল্লির সেটাকে হয়তো ডক্টর ইউনূসকে সেই তখনকার সময়ে, তখন কিন্তু ডক্টর ইউনূসের জন্য দরজা তারা খুলেননি। কিন্তু চায়না ভিজিট করে যখন উনি সফলতা অর্জন করেছেন নিঃসন্দেহে, এবং ওনাকে বিরল সম্মানও দেওয়া হয়েছে। আমার জানা মতে বাংলাদেশের কোন সরকার বা রাষ্ট্রপ্রধান বিদেশের কোন বিশ্ববিদ্যালয়ে কোন লেকচার দেননি বা বক্তৃতা করেননি। এই প্রথমবারের মতো যে বাংলাদেশের একজন সরকার প্রধান বেইজিং বিশ্ববিদ্যালয়ে বা পিকিং বিশ্ববিদ্যালয়ে গিয়ে তিনি ছাত্রদের সামনে বক্তৃতা করেছেন, ছাত্রদের ক্লাস নিয়েছেন, বলবো সোজা কথা। কোন একটা বিষয় হয়তো অর্থনীতির উপরে বা বিশ্বায়ন, এই যে একবিংশ শতাব্দীর যে বিশ্বায়নের নতুন দিগন্ত, সেই বিষয়ে কথা বলেছেন। উনি তো খুব স্মার্টলি হ্যান্ডেল করেন আপ টু ডেট বিষয়গুলো। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে পিকিং ইউনিভার্সিটি স্টুডেন্টরা অত্যন্ত প্যাসিভ মুড নিয়ে ওনার বক্তৃতা শুনেছেন। তো কেন বললাম যে বাংলাদেশের এই একজন প্রথম রাষ্ট্রপ্রধান যিনি বহির্বিশ্বে একটি বড় বিশ্ববিদ্যালয়ে গিয়ে খানিকক্ষণের জন্য অধ্যাপনা করে এসেছেন, এটা কিন্তু একটা বিরল সম্মানের বিষয়। তো এইটাও কিন্তু অবশ্যই অবশ্যই। আমেরিকার জি। নজরে পড়েছে। তাই আমেরিকা, আমি মনে করি আমেরিকা এইখানে একটা ইন্টারেস্ট ফিল করেছে যে না, ডক্টর ইউনূসের সরকারকে ইগনোর করা ঠিক হবে না। তাই তারা আসছেন, বিভিন্ন প্যাগাম নিয়ে আসছেন। সেটা আমরা পরে জানবো, আলাপ আলোচনার পরে আমরা জানতে পারবো। ধন্যবাদ। আপনি বলছিলেন ডক্টর ফরহাদ যে আহ, মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে আগে থেকেই উনি একজন নোবেল লরিয়েট এবং বিশিষ্ট অর্থনীতিবিদ, বিশ্বজুড়ে ওনার সুখ্যাতি রয়েছে, এটি আমরা তো আগে থেকেই জানি। আহ, সেই জায়গা থেকে মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস এবং সিনেটে খুব ভালো একটি সম্পর্ক রয়েছে আপনি বলছিলেন। তো এটি নিয়ে যেমন কথা আছে যে আহ, বিশেষ করে ডিপ্লোম রিপাবলিকের চাইতে বরং ডেমোক্রেট যারা রয়েছিলেন, যারা ছিলেন আগে, তাদের সাথেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের এটি বেশি হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু রিপাবলিকান চলে আসায় বা এখন ক্ষমতার থাকায় সেই ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের সাথে সেই সম্পর্কের জায়গাটি কতটা উষ্ণ হতে পারে বা হচ্ছে, বা বর্তমানে কার্যত হচ্ছে বলে আপনি মনে করছেন? এখানে আমি একটা কথা আপনাকে কারণ বলি, কারণ আমেরিকাতে রিপাবলিকানে কি যদিও রিপাবলিকান রিপাবলিকান কংগ্রেসম্যান স্যার যে রিপাবলিক থেকে মনোনীত যারা নির্বাচিত কংগ্রেসম্যান বা সিনেটর রয়েছেন, তাদের সাথেও কি সম্পর্ক উষ্ণ? না, আমি যে জায়গাটায় যাচ্ছি শোনেন, আমার মনে হয় এটা আমি কথা বললে আপনার কাছে বিষয়টা আশা করি পরিষ্কার হবে। আসলে হয়েছে কি, জি। আহ, এখানে আমেরিকার মৌলিক যে ফরেন পলিসি, এটা কিন্তু খুব একটা পরিবর্তন হয় না। যদিও আমরা দেখছি যে ট্রাম্প এখানে আচ্ছা। ট্যারিফ পলিসি ইমপ্লিমেন্ট করছেন, বিভিন্ন দেশে ট্যারিফ ইম্পোজ করছেন, জি। উনিও রিটেলিয়েটিং ট্যারিফ জি। ইম্পোজিং ফেস করছেন। কিন্তু মৌলিক কিছু বিষয় আছে। তো আমি মনে করি যে আমেরিকার যে মৌলিক যে পররাষ্ট্র নীতি, এই জায়গাটার মধ্যে প্রফেসর ডক্টর ইউনূসের একটা স্থান আছে। আচ্ছা। আমেরিকান জি। ফান্ডামেন্টাল ফরেন পলিসি যেটা, এই ফান্ডামেন্টাল পলিসির যে স্পেসটা, এই স্পেসটার মধ্যে ডক্টর ইউনূসের একটা বিশিষ্ট স্থান আছে। এবং সেই আচ্ছা। জন্যই ডক্টর ইউনূসের ক্ষেত্রে ডেমোক্রেট এবং রিপাবলিকান গভর্নমেন্ট ম্যাটার করে না। কারণ আমেরিকার যে মৌলিক পররাষ্ট্র নীতিটা, সেই জায়গার যে স্পেসটা আছে, সেখানে প্রফেসর ডক্টর ইউনূস একেবারে উজ্জ্বল ব্যক্তিত্ব হিসেবে দণ্ডায়মান। তাই আমেরিকায় সেনেটর আপনি রিপাবলিকানেরই বলেন আর ডেমোক্রেট সেনেটরই বলেন বা কংগ্রেসম্যান
রিপাবলিকান কংগ্রেসম্যানই বলেন আর আপনার ডেমোক্রেট কংগ্রেসম্যানই বলেন, ডক্টর ইউনূসকে এরকম ডিস্টিংগুইশ চোখে দেখেন না। তারা মনে করেন যে ডক্টর ইউনূস ইজ এ পার্সন, ইজ এ ফিগার, international figure who is not doing work for his own country, but also exactly wants to render service to the world community, international community. এবং ডক্টর ইউনূসের দৃষ্টিভঙ্গি এবং কার্যপরিধির মধ্যে একটা আন্তর্জাতিকতা আছে, এবং সেই বিষয়টা আমেরিকানদের পছন্দ। তাই ডক্টর ইউনূসের কাছে কে ডেমোক্রেট কে রিপাবলিকান, বা মানে মানে রিপাবলিকান এবং ডেমোক্রেটদের কাছে আমি মনে করি ডক্টর ইউনূসের কদর প্রায় একই রকম, কোনো ভিন্নতা নাই। আচ্ছা, আচ্ছা। তার মানে হচ্ছে যে ডক্টর ইউনূসকে শুধু কোন রাজনৈতিক বিবেচনা থেকে না, বরং একটি আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসেবেই মার্কিন যুক্তরাষ্ট্র দেখে থাকে। এবং অ্যাজ ওয়েল এস আমরা যদি বলি, সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি প্রতিষ্ঠানও, অনেক এটি কিন্তু একটি ইনস্টিটিউশনাল, অনেকেই মনে করে থাকে যে ডক্টর ইউনূস হিমসেলফ ইজ এন ইনস্টিটিউশন, আর ডক্টর ধন্যবাদ অনেক। ইউনূস কিন্তু পলিটিশিয়ান না, ট্রেডিশনাল পলিটিশিয়ানদের মতো জি, পলিটিশিয়ান না তো। জি, হি ডিড নট হ্যাভ এনি পলিটিক্যাল ফিল্ড না, এক্সপেরিয়েন্স, কিন্তু ওনার যে রাজনৈতিক যে চিন্তা ভাবনাটা, অবশ্যই, এটা হচ্ছে ওনার ফিনান্সিয়াল প্রোগ্রাম সারা বিশ্বে চালিয়েছেন। সেই ক্ষেত্রে বিশ্বের জি, বিখ্যাত বিখ্যাত বরেণ্য রাজনীতিবিদদের প্রক্সিমিটিতে উনি গিয়েছেন। সেই যে অভিজ্ঞতা, সেইটা কিন্তু কম না। তাই ডক্টর ইউনূসের স্টাইল অফ প্র্যাকটিসিং গভর্নমেন্ট ফাংশন, এটা কিন্তু গতানুগতিক রাজনীতিবিদদের চেয়ে অনেকটাই আলাদা। হয়তো অনেক রাজনীতিবিদ আছে আমার এই কথা শুনলে হয়তো ওনারা অন্যভাবে নিতে পারেন, কিন্তু আমি যেটা বলি যে স্টাইল অফ হ্যান্ডলিং দ্য গভর্নমেন্ট বাই ডক্টর ইউনূস is quite different from the style of the government of handling the government office by the traditional politicians. ডক্টর ফরহাদ, আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাই। সেটি হচ্ছে যে আপনি দেখেছেন যে অনেক জায়গায় লেখালেখি হচ্ছে, কথা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কথা প্রায়ই শোনা যাচ্ছে, সেটি হচ্ছে যে এই সরকারকে জনগণ 5 বছর ক্ষমতায় দেখতে চায়, এমন কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে আসছে। এটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। এইটিকে আবার রাজনৈতিক দল যারা রয়েছেন, বিশেষ কিছু রাজনৈতিক দল, তারা আবার এটিকে নেতিবাচক হিসেবে দেখছেন, এবং সেই সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ওনারা আবার নেতিবাচক প্রতিক্রিয়াও দেখিয়েছেন এই বিষয় নিয়ে। তো আসলে আহ অনির্বাচিত এবং নির্বাচিত দুটো তো আসলে দুটো ভিন্ন বিষয়। তো সেই জায়গা থেকে এই যে কথাটি বলা হচ্ছে, আপনি আপনি দেখেছেন এটি নিয়ে অনেক লেখালেখি হচ্ছে, আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, অনেকেই মনে করছে এই ধরনের কথা। আপনি এটিকে কিভাবে দেখছেন? এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, কারণ এই দিন কয়েক যাবত এই কথাটা খুব ঘোরপাক খাচ্ছে। দেখুন জি, জাফর ভাই, সবকিছু নির্ভর করে জনগণের সিদ্ধান্তের উপরে। এখন বাংলাদেশের জনগণ যদি ডক্টর ইউনূসের কাছ থেকে বেটার সার্ভিস পায়, তারা যদি ডক্টর ইউনূসের শাসনে আরাম বোধ করে, তাইলে আপনি আমি XYZ, টম ডিক হ্যারি, রাম শ্যাম যদু মধু তো কেউ না। That will be this kind of decision whether Dr. Yunus will continue for 5 years will be taken by the people of the country. এটা আমরা জনগণের উপরই ছেড়ে দিই না কেন? এখন ডক্টর ইউনূস যদি জনগণের মনের সিংহাসনে বসে দেশ চালাইতে পারেন, এটা তার যোগ্যতা, তাই নয় কি? আমি আপনাকে একটা ছোট্ট গল্প বলি। আজকে এইটা বললে আপনার এই টক শোটা আরো একটু মজার হবে, মজাদার। প্রত্যেক বিখ্যাত ব্যক্তিদের চুল কাটার জায়গা আলাদা থাকে, দর্জির দোকান আলাদা থাকে পোশাক বানানোর। যারা খুব সেলিব্রিটি তারা কিন্তু ফিক্স জায়গায় জি, যায়, চুল কাটা বলেন জি, বা কোনো ক্লাবে গেল সেটাও আড্ডা মারবে ফিক্স জায়গায়, এবং যে শার্ট প্যান্ট বা স্যুট কোট যেখান থেকে আলাদা দর্জির দোকান আছে। তো সেই রকম জি, পন্ডিত জওহরলাল নেহেরুরও আলাদা একটা দর্জির দোকান ছিল। এই দোকানের মালিক হলো আব্দুল্লাহ। এবং আপনারা জানেন ভারতে বড় বড় পোশাক শিল্পী যারা যারা ভালো স্যুট প্যান্ট বানায়, তারা অধিকাংশই মুসলিম ঘরানার।
তার কারণ হলো তাদের পূর্বপুরুষরা মুঘলদের পোশাক বানিয়েছেন, এটা একটা ট্রেডিশনাল লেগেসি, এটা জি অনেকে জানে না। ভারত, এটা ভারতের অনেক পণ্ডিত ব্যক্তিরা এগুলো জানেও অনেক কিছু অস্বীকার করে। আপনি জানেন ভারতের যে এই যে ভদ্র মহিলারা যে এমব্রয়ডারি করে কাপড়ে, এটা কে এনেছেন ভারতে? সম্রাজ্ঞী নূরজাহান, মুঘল সম্রাজ্ঞী, উনি এমব্রয়ডারি এনেছেন, আচ্ছা তাই না? এগুলো কিন্তু এই যে আচ্ছা খাওয়া দাওয়া, কুরমা, পোলাও, জি কাবাব, কোপ্তা, কালিয়া, যাই বলেন, এগুলো সব ইরানি সব খাবার। সব And মোগল these আমলের খাবার dishes জি had been borrowed by the Mughal in India. এই মোগল বারবিকিউ, পুরে পুরে খাওয়া, এগুলো এইসব খাওয়া দাওয়া বলেন, পোশাক আশাক বলেন, এই জিনিসগুলো, তারপর ইমারত বানানো, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ইমারত। ওই দিন একজন ভারতের একজন এডিশনাল চিফ জাস্টিস, মানে আপিল বিভাগের একজন বিচারপতি, মিস্টার কুর্জ, উনি খুব চমৎকার ভাবে বলেছেন, বর্ষিয়ান মানুষ, রিটায়ার করেছেন, যে মুসলমানদের স্থাপত্য রুচি এবং রীতি যে অত্যন্ত সুন্দর এবং নান্দনিক ছিল, সেটা ফতেহপুর সিক্রি দেখলে বোঝা যায়, সেটা লালকেল্লা দেখলে বোঝা যায়, আগ্রা ফোর্ট দেখলে বোঝা যায়, আর সর্বোপরি তাজমহল দেখলে তো বোঝাই যাবে। লাহোরেও আছে, লাহোরে আপনার শাহী মসজিদ দেখলে বোঝা যায়, লাহোর কেল্লা দেখলে বোঝা যায়, এগুলো বোঝা যায়। তো সেই জিনিসগুলো কিন্তু এখন ভারতের বিজেপি সরকার এর যে যারা আছেন তারা জানেন এগুলো, জেনেও রাজনৈতিক কারণে এগুলো আলোচনা তো করেনি নাই, এই ইতিহাসটাকে কনসিল করতে চায়, গোপন রাখতে চায়। তা আমি যে গল্পটা বলতেছিলাম, যে জওহরলাল নেহেরু তার কাপড়ের মাপ দিতে গেলেন, উনি তো পড়তেন, শেরওয়ানি, শেরওয়ানি বানাতে দিয়েছেন, জি তো দর্জি মাপ নিতে গেছেন, এইসব মানুষ তো আর দর্জির দোকানে যায় না। তা তিনি তখন জি প্রধানমন্ত্রী অলরেডি, এবং পপুলার প্রধানমন্ত্রী, তো টেইলারকে উনি ডেকে পাঠিয়েছেন তার প্রাইভেট সেক্রেটারির মাধ্যমে। তো টেইলার গিয়ে বললেন যে, স্যার, আপনি তো বললেন রাজা বাদশাহ, আপনার এই আপনার যখন আমরা আপনি প্রধানমন্ত্রী হওয়ার পরে স্যার, আপনার যে শেরওয়ানি বানায় অনেক যত্ন করে বানাই, আপনি হইলেন এই দেশের বাদশাহ। তখন নেহরু ভাবলো যে আরে লোকটা তো খুব ইমোশনাল হয়ে গেছে, আপনি হলেন বাদশাহ, সিংহাসনে বসে এই দেশ চালাচ্ছেন। তখন বলে যে লোক, এই ভদ্রলোক তো, এই দর্জি ভদ্রলোক তো ইমোশনাল হয়ে গেছে। জওহরলাল নেহরু একটু রাগ করলেন, যাই আমি কি রাজা বাদশাহ, আমি কি মধ্যযুগের বাদশার মতো যে আমি সিংহাসনে বসে দেশ চালাই? তখন এই দর্জি খুব ইন্টেলিজেন্ট ছিল, শিক্ষিত, বলে হুজুর আচ্ছা বা জাহাপনা, যেটাই বলো হুজুর বলছে, বা স্যার, স্যার আমি তো এটা বলি নাই, আমি বোধহয় আপনার, আমি বুঝাইতে পারলাম না, আমি বুঝাইছি কি, তারা স্যার তক্তে বসে সিংহাসন, তক্তের সিংহাসনে বসেছে, তারা কেউ ময়ূর সিংহাসনে বসছে, কেউ দামি কাঠের সিংহাসনে বসছে, কিন্তু স্যার আপনি তাদের চেয়েও বড় সিংহাসনে বসে ভারত চালিয়েছেন, সেটা হলো ভারতবাসীর হৃদয়ের সিংহাসনে বসে আপনি দেশ চালাচ্ছেন। ভারতের হৃদয়, ভারতের প্রত্যেকটা মানুষের হৃদয়ের সিংহাসনে বসে আপনি ভারত শাসন করছেন, তো হৃদয়ের সিংহাসনে, কারণ ভারতের জনগণ আপনাকে সমর্থন করেছে। তো আমি মনে করি ডক্টর ইউনূসের যোগ্যতায় যদি তিনি এই দেশের মানুষের হৃদয়ের সিংহাসনে বসতে পারেন, তাহলে আমি আপনি কে ভাই ওনাকে সরানো? উনি যদি সেই যোগ্যতা অর্জন করে অনেকদিন থেকে বা 5 বছর বলেন, 4 বছর বলেন, 3 বছর বলেন, বিভিন্ন মেয়াদের কথা বলছি, যদি উনি মানুষের মনকে জয় করে হৃদয়ের সিংহাসনে বসতে পারেন, তাহলে তো আমি মনে করব যে রাজনীতিবিদ যারা আছেন, রাজনীতিতে যারা ব্যস্ত আছেন দেশে, তাদেরকেও নিজেদের মতো করে সেরকম ভাবে নিজেদেরকে সাজাতে হবে, যে আগামী দিনগুলোতে তারা যখন রাষ্ট্র ক্ষমতায় আসবেন, তারা যেন সুন্দর করে দেশটা চালাতে পারেন। কারণ ডক্টর ইউনূসের প্রশাসন যদি ভালো সার্ভিস দিয়ে যায় এবং দিচ্ছেন, আন্তর্জাতিক পর্যায়ে যদি বাংলাদেশকে একটি জায়গায় নিয়ে পৌঁছে দিয়ে যেতে পারেন, তাহলে এইটা তো হবে পরবর্তী যে সরকার আসবে নির্বাচনের মাধ্যমে, সেই সরকারগুলোর জন্য এই বাংলাদেশ হবে একটা, ডক্টর ইউনূসের শাসন হবে মডেল, এবং এই মডেলের সাথে ওনারা যদি ম্যাচ করতে না পারেন, সমস্যা তো আগামী দিনে রাজনীতিবিদদের হবে, যারা ভোট নিয়ে এসে দেশ চালাবেন। সরি। ধন্যবাদ।
জি, ধন্যবাদ। আমি একটু ভিন্ন প্রসঙ্গে আসি। সেটি হচ্ছে যে আপনি সম্প্রতি দেখেছেন যে ভারতের পক্ষ থেকে ট্রান্সশিপমেন্ট বাতিল করা হয়েছে বাংলাদেশে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? বাণিজ্য ইস্যুতে তাহলে ২ দেখুন, এটা দেশের একটা সম্পর্ক আ কিছুদিন আগে ট্রান্সশিপমেন্ট একটা। কিছুদিন আগে একটি বৈঠক হয়েছে মোদি জি, ইউনূস, আপনি কিন্তু প্রশ্নটা শেষ এরপরে করেন, আমি আ কিছু। এই ধরনের একটি সিদ্ধান্ত। হ্যাঁ, জি, খুবই চমৎকার। শোনেন, ট্রান্স ট্রান্সশিপমেন্ট একটা টেম্পোরারি ম্যানেজমেন্ট ছিল। এটা কিন্তু অনেকে জানে না। যারা জানেন না তারা কিন্তু মাথা গরম হয়ে যায়। ট্রান্সশিপমেন্টটা ছিল একটা টেম্পোরারি ম্যানেজমেন্ট। আচ্ছা, কেন জানেন? কোভিড এর সময় যখন চিটাগং এবং মংলা পোর্ট বন্ধ হয়ে যায়, তখন আমাদের ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্টেশনে আমরা প্রবলেম ফিল করতেছিলাম। কারণ আমাদের ২ টা মেজর সি পোর্টই কিন্তু আপনার বন্ধ হয়ে গিয়েছিল কোভিড এর ফলে। তাই এটা ছিল ভারতের ট্রানজিট ইউজ করে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে আপনার রেডিমেড গার্মেন্টস যেটাকে বলে আরএমজি আরএমজি গুডস বিদেশে রপ্তানি করার জন্য আমরা এয়ার ফ্রেট ব্যবহার করেছি, এবং সেটা ঢাকা, সিলেট, যেটা ওসমানী বিমানবন্দর এবং চিটাগং এয়ারপোর্ট থেকে কলকাতা বিমানবন্দরে গিয়ে সেটা দিল্লি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গিয়ে সেখান থেকে শিপমেন্ট হতো। তাই একটা ট্রান্সশিপমেন্টের অর্থটা কি এটা আমাদের জানতে হবে। আমি যদি কোনো জিনিস বিদেশে এক্সপোর্ট করি, পাঠাই কোনো জিনিস, সেটা যদি সরাসরি না পাঠিয়ে আমার কোনো বিশেষ অসুবিধার জন্য আমি যদি আরেকটি দেশের ভূখণ্ড ব্যবহার করি, সেই ভূখণ্ডে এয়ারপোর্ট ও এয়ারবেসকে আমি ব্যবহার করতে পারি। তারপরে আমার যেই দেশে আমি এই মাল রপ্তানি করব, সেই দেশে এটা পাঠাবো। এই যে মাঝখানে একটি দেশ আমি ব্যবহার করছি, সেটার জন্য এই এক্সপোর্ট পদ্ধতিটাকে বলে ট্রান্সশিপমেন্ট। এবং সেটা উল্টাও হতে পারে। আমেরিকা থেকে যদি আমি কোনো জিনিস ইম্পোর্ট করি এবং সরাসরি ইম্পোর্ট করতে আমার অসুবিধা থাকলে আমি যদি মাঝখানের একটি দেশের এয়ারপোর্টকে ইউজ করি, তাহলে এটা এরপরে আমার দেশে আসলো, সেটাও ট্রান্সশিপমেন্ট। এখন ট্রান্সশিপমেন্টের প্রয়োজন ছিল কখন? যখন কোভিড এর ফলে আমি যেটা বললাম যে আমাদের ২টো সি পোর্ট বন্ধ হয়ে গিয়েছিল, সেখান থেকে কোনো মালামালই যেত না। তখন তো আপনার রেডিমেড গার্মেন্টস এর ওনার যারা এখানে মালিক, তারা তো এক্সপোর্ট করতে পারছিল না। তখন ভারত সম্ভবত ১৯২০ সালে এটা একটা অর্ডার 2020-তে একটা অর্ডার তারা মানে একটা একটা পারমিশন দিয়েছিল যে তোমাদের সিপোর্ট যেহেতু লক হয়ে গেছে ডিউ টু কোভিড, তো সেই জন্য তোমরা আমাদের এয়ারপোর্টে ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট ইউজ করে তোমরা শিপমেন্ট করে কলকাতা এবং দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট ইউজ করে করো। তো সেটা একটা ইন্টেরিয়াম ম্যানেজমেন্ট ছিল ডিউ টু কোভিড। কিন্তু সেটা তো আর এখন নাই। সেটা কিন্তু আর এখন আমাদের এত জরুরি না। তো এখন বিষয়টা হলো কি, এখন এটা বন্ধ করলেও কেমন যায় আসে না, কারণ আমাদের ২টো সি পোর্ট তো ওপেন হয়ে গেছে। এবং আমরা এখন আরো একটা জিনিস আমরা যেটা জানি যে মংলা পোর্টকে চায়না মংলা পোর্টের ইম্প্রোভাইজ করার জন্য, এক্সপান্ড করার জন্য চায়না অর্থ বরাদ্দ অলরেডি ঘোষণা দিয়েছে। কারণ চায়না এখানে এই সিপোর্টটাকে তারা ইন্টারন্যাশনাল ট্রেডিং এ ইউজ করতে পারে। বাংলাদেশকে তারা এটার জন্য দিবে, আপনার কি বলে যে আপনার পেমেন্ট করবে, আপনার ট্যারিফ বলেন বা যেটাই বলেন, যে ইউজ করবে। অর্থাৎ আপনার এখানে একটা বাংলাদেশের সাথে একটা ট্রানজেকশনে যাচ্ছে, ট্রেডিং ট্রানজেকশন। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট বাই ইউজিং মংলা পোর্ট। কিন্তু চায়নার যে গ্রস বিজনেস, বিশাল আকারের বিজনেস যদি মংলা পোর্ট দিয়ে ডিল করে, তাহলে মংলা পোর্টের যে এখন সাপোর্টিভ স্ট্যাটাস আছে, দা স্ট্রেংথ আছে, সেটা দিয়ে হবে না। তাই চায়না বলেছে এটাকে আরো এক্সপান্ড করতে হবে, এটার আরো টেকনিক্যাল দিকগুলোকে আরো ইমপ্রুভ করতে হবে। তো আপনি বুঝতে পারছেন যে বাংলাদেশ কিন্তু বসে নেই। কারণ এগুলো যখন হয়ে যাবে তখন ট্রান্সশিপমেন্ট আর এটা উঠাই দেওয়ার পরেও তো আপনি দেখছেন বোধহয় আমাদের রেডিমেড গার্মেন্টস এক্সপোর্ট করতে তেমন কোনো ইম্প্যাক্ট পড়ে নাই, কারণ আমরা তখন সিপোর্ট তো চলছেই। এটা জাস্ট ইউজ করতো সেটা আপনার ওই যে ২০২০ সালে কোভিড কে ফেস করার জন্য এটা ইউজ করছিল এবং চলছিল ইউজটা। তো সেটা যে খুব জরুরি ছিল গার্মেন্টস ব্যবসায়ীদের জন্য তা না।
তারা সিপোর্ট ওপেন হয়ে যাওয়ার পরে এটাতে আর তেমন কোনো যে শিপমেন্ট হইতো এমনও না, একদম নগণ্য। যারা একেবারে তাড়াতাড়ি পাঠানোর জন্য এখানকার বায়ার্সরা যখন খুব তাগাদা দিত যে আমার তাড়াতাড়ি দরকার, তখন এইটা একটা স্পিডি ওয়েতে এক্সপোর্ট করার জন্য মাঝে মধ্যে ইন্দিরা গান্ধী এয়ারপোর্টকে ইউজ করেছে বাংলাদেশ। এইটা ভারত হঠাৎ করে বন্ধ করে দিয়েছে। তো ভারতের যে এই সিদ্ধান্তটা, এটা খুব আর্লি হলো। কেন বললাম, যেটা এটা আস্তে আস্তে পরে করলেও পারতো, কিন্তু এটা করে ফেললো কখন, যখন বিমস্টেকের মিটিং এ, অর্থাৎ আপনার ইয়েতে থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেকের সাইডলাইন মিটিং এ, বা যখন নরেন্দ্র মোদী এবং প্রফেসর ডক্টর ইউনূস বসলেন, আলোচনা হওয়ার পরে এটা তারা বললেন, হঠাৎ করেই তারা বললেন যে ট্রান্সশিপমেন্টের ফ্যাসিলিটিসটা আমরা দিচ্ছি না। এটা আমার মনে হয় এই বৈঠকের পরে ইন্ডিয়ার বা ভারতের এই সিদ্ধান্তটা একটু আর্লি হয়ে গেল আমি মনে করি। এটা পরে করলেও পারতো, তবে ইট উইল নট ক্রিয়েট এনি ডিপ ইম্প্যাক্ট পার্টিকুলারলি অন দ্য এক্সপোর্টিং প্রসেস অর দ্য এক্সপোর্টিং স্টেটাস অফ বাংলাদেশ। এটা আমি শিওর, কারণ আমার বন্ধু বান্ধব আছে যারা গার্মেন্টস শিল্পের সঙ্গে জড়িত, তারা বলেছে যে এটা মাইনর, এটা কোনো এফেক্টই পড়বে না আমাদের উপরে। এখন যেটা করতে হবে যে আমাদের উপরে 37% যে ট্যারিফ বসানো হয়েছিল আমেরিকা, এইটাতে একটা ঝুঁকি আসতো, কিন্তু ডক্টর ইউনূস আপনি জানেন যে চিঠি দিয়েছেন, এটা 90 ডেজের জন্য স্থগিত রেখেছে। এবং আপনাকে আরেকটা কথা বলি, যে আমেরিকান ডিপ্লোম্যাটদের কথা বলছেন যে তারা বাংলাদেশে আসছে, হুম, তো সেটা একমাত্র কারণ হলো এই, তারা এই বিষয়টাও দেখবে যে 37% ট্যারিফ বাংলাদেশের উপরে ইম্পোজ করলে বাংলাদেশের বিজনেস যে ক্ষতি হবে, এবং হঠাৎ করে আমরা আমাদের এক্সপোর্টিং গুডস বাড়াতে পারবো না, যেটা আমরা আমেরিকাতে ইম্পোর্ট করতে পারবো। এটা ব্যালেন্স করতে হয়। যে দেশে ট্যারিফ বেশি দেওয়া হবে, সেই দেশের মানুষ যদি আবার, যেই দেশ ট্যারিফ বেশি বেশি বসাইলো আমার, সেই দেশের চাহিদা অনুযায়ী, হ্যাঁ, যেই দেশ ট্যারিফ ফেস করতেছে, তারা যদি ওই দেশে মাল রপ্তানি করতে পারে, অর্থাৎ আমেরিকা আমাদের উপরে ট্যারিফ ইম্পোজ করেছে 37%, এবং আমেরিকার চাহিদা আছে এমন গুডস গুলো যদি আমরা এখানে ডেভেলপ করতে পারি, প্রডিউস করতে পারি, এবং বেশি বেশি এক্সপোর্ট করতে পারি, তো এটা ব্যালেন্স হয়ে যায়। কিন্তু সেটার জন্য প্রফেসর ডক্টর ইউনূস একটা আউটলাইন দিয়েছে যে আমেরিকাতে এই এই গুডস গুলোর চাহিদা আছে। তো বাংলাদেশের শিল্প উদ্যোক্তা বা আরো অন্যান্য যারা গ্রাসরুট শিল্প আছে, যেমন কটেজ ইন্ডাস্ট্রি আছে, যেগুলোতে আপনার এরা খুব পরিবেশবাদী, আমেরিকানরা তো পরিবেশের উপরে, গ্লোবাল ওয়ার্মিং এর উপরে কনসার্ন, তাই জুট দিয়ে আমরা অনেক কিছু বানাতে পারি কিনা, আরো অন্যান্য জিনিস আছে। তারপরে বিভিন্ন ধরনের খাবার আছে আমাদের এখানে, লিউক্রেটিভ ম্যাঙ্গোজ আছে যেটা চায়না নিবে বলছে, সেইগুলো প্রসেস করে যেটা আমেরিকার বাজারে যেগুলো আপনার ডিমান্ড বা চাহিদা আছে, সেই ধরনের জিনিসগুলোকে আপনার উৎপাদন করার জন্য ডক্টর ইউনূস তাগাদা দিয়েছেন। এবং সেই জন্য উনি আরেকটা চিঠি হয়তো যাবে, আমরা যা শুনলাম, যে তোমাদের চাহিদা অনুযায়ী আমেরিকাকে লিখবে যে তোমাদের চাহিদা অনুযায়ী আমরা যে গুডস গুলো তৈরি করতে পারি, সেটার জন্য একটু সময় লাগবে, এই সময়টা আমাদেরকে দিতে হবে। ওই সময়টায় দিলে আমরা যদি অতিরিক্ত ট্যারিফ যে বসাইছো, এটাকে আমরা ব্যালেন্সে নিতে পারবো। তোমরা যে ট্যারিফ বসিয়েছো, এটাকে আমরা ব্যালেন্স ওয়েতে ফেস করতে পারবো, ব্যালেন্সিং ওয়েতে। তা আমার মনে হয় যে আই হোপ that America will give a particular positive response to Dr. Yunus. And I fervently believe that Dr. Yunus has the prolific capacity to handle any sort of problem being faced by his administration from any corner of the world. ধন্যবাদ। আরেকটি বিষয়, আমি একদম শেষে দিকে চলে এসেছি, আমি ছোট্ট করে একটি বিষয় জেনে আমি শেষ করব। সেটি হচ্ছে যে এই যে যুক্তরাষ্ট্র থেকে উচ্চ পর্যায়ে প্রতিনিধি দল আসছেন, তো ওনাদের সাথে মিয়ানমার ইস্যুতে কথা হবার, মানে বৈঠক হবার কথা রয়েছে, বা মিয়ানমার ইস্যুতেও হয়তো বা কথা হতে পারে, এমন একটি বিষয় এসেছে। বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন? এই ইস্যুটি, মিয়ানমার ইস্যুটি নিয়ে তো একটি সিদ্ধান্ত হয়েছে যে 1,80,000 রোহিঙ্গাকে ধীরে ধীরে ফিরিয়ে নেওয়া হবে তার দেশে। এখন আবার যুক্তরাষ্ট্রের সাথে আবারও আলোচনা। তো সব মিলিয়ে এই সমাধানটি আসলে কবে নাগাদ হতে পারে বলে আপনি মনে করেন? মিয়ানমার ইস্যুটি, রোহিঙ্গাতে ফিরিয়ে নেওয়ার বিষয়টি। এই জায়গায় যে প্রশ্নটা করলেন, একটা দারুণ প্রশ্ন, এটা সাংঘাতিক। বলতে পারেন যে ইটস এ কোয়েশ্চেন লাইক হট কেক। এখন যেটা চলছে বাজারে, অর্থাৎ কোন বাজার, বৈশ্বিক রাজনীতির বাজারে,
যে হালচাল, সেই হালচালে এই জি প্রশ্নটা, আপনার প্রশ্নটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ। সেটা এই জন্য যে যেমন ধরেন, আপনি জানেন যে যে প্রভিন্সটাতে খুব ঝামেলা চলছে মিয়ানমারে, সেটাকে বলে রাখাইন প্রভিন্স, তাই না? তারপরে রাখাইন জি প্রভিন্সের যে সৈন্যরা যারা আরাকান, আরাকান আর রাখাইন একই, অর্থাৎ আরাকান আর্মি আরাকানে যারা বসবাস করে জি অধিবাসীদেরকে বলে রাখাইন, আর স্টেটটার নাম হলো আরাকান। রাখেন তো আরাকানে রাজধানী হলো সিটুই। আরাকান রাজ্যটা যে এটা একটা রাজ্য, কিন্তু এই রাজ্যে বসবাস যারা করে জি তাদেরকে বলে রাখাইন। কারা? যারা মাইগ্রেট করে অনেক আগে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল থেকে গেছে, যে রোহিঙ্গা। আর সবাইকে মিলে রাখাইন বলা হয়, এদেরকে রোহিঙ্গা আলাদা করেছে বা বার্মিজ গভর্নমেন্ট, যে তোমরা বাংলাদেশ থেকে জি অনেক আগে এসছো। যেমন 1818 সালে ইং ব্রিটিশ এবং ভারতের ব্রিটিশ রাজের সাথে আপনার বর্মি কিং এর যুদ্ধ হয়েছিল। তখন বার্মা ছিল, এটা মিয়ানমার ছিল না। বর্মি কিং যুদ্ধ হওয়ার পরে বর্মি কিং হেরে গেছে। হেরে যাওয়ার পরে তারা, তখনও মিয়ানমারই ছিল, পরে ব্রিটিশরা গিয়ে এটাকে বার্মা করেছে, কলোনিয়াল নেই। আমি যেটা বলছি যে আচ্ছা এইটা আচ্ছা বার্মা আচ্ছা আচ্ছা বাংলাদেশের প্রায় 5টার সমান, সেইটারই একটা প্রভিন্স বলেন বা স্টেট বলেন, সেটার নাম হলো আপনার আরাকান। আরাকানের যে ক্যাপিটাল, আরাকান এটা হলো সিটুই। সিটুইর কাছে যে নদী, এটা একটা সমুদ্রের ঘেঁষা, বে অফ বেঙ্গল এটাকে টাচ করেছে এবং নদীও আছে। সেখানে একটা প্রজেক্ট করেছে, কালাদান প্রজেক্ট। কে করেছে? ভারত। কালাদান প্রজেক্টটা কি? কানেক্টিভিটি। এটার নামই হইলো কালাদান মাল্টিপল ট্রানজিট প্রজেক্ট। কালাদান মাল্টিপল আচ্ছা ট্রানজিট জি প্রজেক্ট। সেখান থেকে আপনি তো জানেন যে সেভেন সিস্টার্স গুলো ভারতের, যেটা ডক্টর ইউনুস বলেছেন, ল্যান্ড ল। তো এখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু জি খুব চিন্তিত এটা নিয়ে। সেই জন্য এই কালাদান প্রজেক্টের মাধ্যমে কালাদান থেকে দুই ধরনের ওয়ে হবে। একটা হলো ওয়াটার ওয়ে, আর একটা হলো আপনার ল্যান্ড ওয়ে, হাইওয়ে। যেটা হাইওয়েটা যাবে কালাদান থেকে, আপনি যাবে মিজোরামের আইজলে। মিজোরামের রাজধানী হলো আইজল। আচ্ছা সেখানে কি হবে? সড়ক পথে যোগাযোগ হবে। এটা রাস্তা হবে 2 লেন অ্যান্ড 4 লেন। আপাতত তারা 4 লেন দিয়ে কাজ করবে। ইট উইল বি ইম্প্রোভাইজড ইনটু 4 লেন। রাস্তা হবে কোথা থেকে? এই কালাদান, রাখাইন, মানে সিটুই, ক্যাপিটাল সিটি অফ সিটুই। যেটা সিটুই মানে রাখা বা আরাকানের রাজধানী সিটুই থেকে এই কালাদান প্রজেক্টের মাধ্যমে যে রাস্তাটা হবে হাইওয়ে, এখান থেকে সোজা সড়ক পথ যাবে আইজলের, মিজোরামের আইজলের। আর নদী, এটার দূরত্ব হবে বোধহয় 350 থেকে 400 কিলোমিটার আইজল পর্যন্ত। মানে আপনার সিটুই থেকে, অর্থাৎ আরাকান, আরাকান থেকে আপনার আইজল পর্যন্ত, অর্থাৎ মিজোরাম পর্যন্ত 350 থেকে 400 কিলোমিটার। আর এইখান থেকে আচ্ছা ওয়াটারওয়ে যেটা হবে বঙ্গোপসাগর দিয়ে, সেখানে রাস্তা হলো প্রায় 1000 কিলোমিটারের উপরে। সেখানে কলকাতা বন্দরের সাথে আপনার সিটুই বন্দরকে যুক্ত করবে পানি পথে, বে অফ বেঙ্গল দিয়ে। আচ্ছা তো এই প্রজেক্টটা আমেরিকা পছন্দ করছে না, ভারতের এবং চায়নাও করছে না। এই জায়গায় আমেরিকা এবং চায়না আচ্ছা এক। এলো 1 নম্বর। দুই আচ্ছা নম্বর হলো ইয়ে আমেরিকা আবার এটার উপরে খুব দারুণ প্রভাব বিস্তার করুক আপনার রাখাইনে অথবা মিয়ানমারের উপরে, এটা আবার চায়না, আবার ইন্ডিয়া চায় না। আচ্ছা এটা চায়নাও চায় না, ইন্ডিয়াও চায় না। এটা কিন্তু কমপ্লেক্স একটা সেন্টিমেন্ট কাজ করছে তিনটা শক্তির মধ্যে। এখানে তিনটা পরাশক্তি বলতে হবে, আমেরিকা এবং চায়না। আর ভারত তো একটা চায়না এশিয়ার জি এশিয়ার পার্সপেক্টিভে তো পরাশক্তি। ইন্টারন্যাশনালিও আপনি যদি ফার্স্ট পরাশক্তি হিসেবে অবশ্যই ইয়েকে জি জি ধরেন, আমেরিকা থার্ড, সেকেন্ড পজিশনে চায়না, থার্ড তো ইন্ডিয়া আসে। ইউরোপিয়ান জি কান্ট্রি ছোট ছোট, ইন্ডিয়া বড় শক্তি, এটা তো অস্বীকার করার উপায় নেই। তাই এইখানে তিনটা বড় শক্তির অবশ্যই মধ্যে সেন্টিমেন্টটা কিন্তু খুব কমপ্লিকেটেড সেন্টিমেন্ট। তো সুতরাং এইটার ব্যাপারেও আচ্ছা আলাপ হবে। কালাদান প্রজেক্ট যদি কমপ্লিটেড হয়, এখন বাংলাদেশ টেরিটোরিয়াল এমন একটা জায়গায় বাংলাদেশের এক্সিস্টেন্স,
ভৌগোলিক কারণে, ভৌগোলিক আপনার উপস্থিতি, ভৌগোলিক যে এক্সিস্টেন্স, ভৌগোলিক অস্তিত্ব যেটা বাংলাদেশের এখন আছে, অবস্থান, আমি বলবো অবস্থান, সে অবস্থানের কারণে বাংলাদেশ এখন পরাশক্তিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূখণ্ড, অর্থাৎ জিও পলিটিক্যাল ম্যাটারের ক্ষেত্রে। তাই তারা এই বিষয়টি নিয়ে আলাপ করবে। তবে আমি যেটা বলছি যে রোহিঙ্গা রেফিউজিদেরকে পাঠানোর ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে চায়না। আমি মনে করি চায়না যদি মিয়ানমারকে চাপ দেয়, দিলেও এখানে আরেকটা প্রশ্ন থাকবে, এখানে রাখাইন আর্মিরা তাদেরকে গ্রহণ করবে কিনা রোহিঙ্গাদেরকে। রাখাইন আর্মিদের উপরে ইকুয়ালি শক্তিশালী প্রভাব আছে চায়না। চায়না যদি রাখাইন আর্মিকে ধমক দেয় যে এরা তোমাদের এই রাষ্ট্রের অধিবাসী, তোমরা তাদেরকে জোর করে বের করে দিয়েছো, তারা ফিরে আসবে তাদের মাতৃভূমিতে, তোমরা রাখাইন আর্মি, তোমরা ইয়ের সাথে যুদ্ধ করছো, বার্মা অথবা মিয়ানমারের জান্তার সাথে, মিলিটারি জান্তার সাথে করো, আপত্তি নাই। কিন্তু যারা রোহিঙ্গা শরণার্থী আছে তাদের বিরুদ্ধে বা তাদের আসার ক্ষেত্রে, তাদের মাতৃভূমিতে ফিরে আসার ক্ষেত্রে তোমরা রাখাইন আর্মিরা কোনো বাধা দিতে পারবে না। এইটা একটা গুরুত্বপূর্ণ। চায়নাকে ডক্টর ইউনূস যদি ওই জায়গাটা পর্যন্ত কনভিন্স করে ফেলতে পারে যে চায়না রাখাইন আর্মির উপরে প্রভাব বিস্তার, আরাকান আর্মির উপরে, আরাকান আর্মিকে বাধ্য করবে বা অবদমিত রাখবে যেন তারা রোহিঙ্গারা যেন তাদের দেশে ফিরে যাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে না পারে, সেই জায়গাটা পরিষ্কার হলেই কিন্তু আর রোহিঙ্গা রিপাট্রিয়েশন যেটাকে আমরা বলি, সেটা আর কোনো অসুবিধা হবে না। এখন এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর বার্মা নিয়ে আমেরিকার তো পুরনো খেলা আছে, তারা বার্মা অ্যাক্ট সেনেটে পাশ করেছে। এটার একমাত্র কারণ চায়নাকে অবদমিত রাখা। যদি কোন রকম পার্মানেন্ট ঘাঁটি আমেরিকা যদি মিয়ানমারে বসাবে, টুডে অর টুমরো বসাবে, in order to check China and also to create an influence on Bay of Bengal. That is very important. এটা আবার ইন্ডিয়াও চায় না, ইন্ডিয়াও কিন্তু চাচ্ছে না। কারণ আমেরিকা যদি কোনো নেভাল বেস বা মিলিটারি বেস আপনার মিয়ানমারে বসিয়ে দেয়, তাহলে কিন্তু এটা ইট উইল বি অলসো এ ট্যাঞ্জিবল থ্রেট টু ইন্ডিয়া, নট অনলি চায়না। সো এখানে কিন্তু the geopolitical sentiment of the superpowers are very complicated. এখন এই জিনিসগুলোর সাথে বাংলাদেশ একটা ইম্পর্টেন্ট ল্যান্ড হয়ে গেছে ভৌগোলিক অবস্থানের জন্য, সেটা নিয়েও আলাপ হবে, অবশ্যই আলাপ হবে, নো ডাউট অ্যাবাউট ইট। সুতরাং বাংলাদেশ কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছে গেছে ইন্টারন্যাশনাল পলিটিক্স এন্ড জিও পলিটিক্যাল ম্যাটারে। স্যার, আমি একদম শেষে একটি বিষয় জানবো, এক বা দুই বাক্যে বা যাই বলেন আপনি, সেটি হচ্ছে আপনার আলোচনা থেকে উঠে এসেছে, আমি প্রশ্নটি সেখান থেকেই আমার কাছে মনে হলো করাটা সঙ্গত কারণেই করতে হয়। কোনো কারণে বাংলাদেশ ভবিষ্যতের দিকে কি অনেকেই আপনি দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন টক শো বা বিভিন্ন জায়গায় অনেক বুদ্ধিজীবী মহল থেকে বা সচেতন মহল থেকে কথাগুলো যে আসেনি তা না, এসেছে, কোনো কারণে কি বাংলাদেশ এই যে আপনি বলছেন যে গুরুত্বপূর্ণ একটি জায়গায় আমরা জিও পলিটিক্যাল সিচুয়েশনে এই মুহূর্তে অবস্থান করছি, সবার একটি নজর কাটছি, সেই জায়গা থেকে কোনো কারণে কি কনফ্লিক্ট জোনে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে বাংলাদেশের সামনে কোনো সময়, সামনের দিনগুলোতে? সুন্দর প্রশ্ন। এটা কিন্তু ইট উইল বি কনফ্লিক্ট জোন অন ডিপ্লোম্যাটিক ফাইট। কূটনৈতিক যুদ্ধের কনফ্লিক্ট জোন হইতে পারে, কিন্তু ম্যাসিভ ওয়ার আর ওয়ার্ল্ডে হবে না। ইসরায়েল এবং প্যালেস্টাইনের ব্যাপারগুলো আলাদা। এটা আমাদের রাজনীতি, আমাদের যে বৈশ্বিক রাজনীতি সাউথ এশিয়ার, তার সাথে আপনার মিডল ইস্টের যে পলিটিক্স, যেটা ডিউ টু দ্য ইলিগাল স্টেট অফ ইসরায়েল, এটা আলাদা, এটার সাথে এটা মেলানো যাবে না। তাই আর্মস এর কনফ্লিক্ট জোন বাংলাদেশ কখনোই হবে না। যেটা হবে কূটনীতির কনফ্লিক্ট জোন। কূটনীতিতে কনফ্লিক্ট ভালো তো, আপনার কনফ্লিক্টের মধ্যে যে একটা সৌন্দর্য আছে, আপনার কনফ্লিক্ট থাকবে, আর্ট থাকবে, নান্দনিকতা থাকবে। একজন কূটনীতি বিশেষজ্ঞ বলেছিলেন, ইন ডিপ্লোমেসি ইফ দেয়ার ইজ নো আর্ট ইট ইজ নট এ ডিপ্লোমেসি। উইদাউট আর্ট diplomacy will be a diplomacy without any ornamentation, without any music. So art is a music of diplomacy. It's a very good thing. Dhanyabad. Thank you very much.
ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনার অত্যন্ত মূল্যবান সময় দিয়ে আমাদেরকে অত্যন্ত চমৎকার কিছু বিশ্লেষণ, আপনার মতামত তুলে ধরার জন্য আমাদের দর্শকদের জন্য। এটি সত্যি একটি জ্ঞানগর্ভ আলোচনা ছিল বলে আমি মনে করতে পারি, আমরা ধরে নিতে পারি। আমাদের দর্শকরাও আশা করছি যথেষ্ট অনেক কিছু জানতে পারবেন আপনার কাছ থেকে। আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত হয়ে আপনার আলোচনা করবার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে বাংলা বাংলা বছরের প্রথম দিনে আমাকে ডেকেছেন। আমি মনে করি যে আমার ক্যারিয়ারের ক্ষেত্রে এটা একটা শুভ সূচনা, আপনারও তাই। অনেক অনেক ধন্যবাদ। আবারও শুভ নববর্ষ। শুভ নববর্ষ স্যার, জি ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এতক্ষণের আয়োজন। আপনাদের কে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠান দেখার জন্য। আবারও আপনাদেরকে নববর্ষে, বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। ভালো থাকবেন, শুভরাত্রি, এবং আমাদের আগামী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ রইল। নতুন অতিথি, নতুন বিষয় নিয়ে আবারও কথা হবে। শুভরাত্রি। জি, আপনি রেকর্ড অফ করতে পারেন। অফ হয়ে গেছে?